বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 2,98,283 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 1,46,972 জন এবং ইতিমধ্যে মৃত্যু হলো 8,501 জনের। অপরদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 75,95,791 জনে এবং ইতিমধ্যে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে 4,23,819 জনের। অন্যদিকে করোনা সংক্রমণে ব্রিটেনকেও পিছনে ফেলে প্রথম 4-এ উঠে এলো ভারত। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অপরদিকে চাকরি বা শিক্ষায় সংরক্ষণের দাবি নাগরিকের মৌলিক অধিকার নয়, ওবিসি কোটা মামলায় জানালো সুপ্রিম কোর্ট। অন্যদিকে করোনায় মৃত শাহী ইমামের সচিব, ফের বন্ধ হয়ে গেল দিল্লির জামা মসজিদ। অপরদিকে সেনাতেও করোনা হানা অব্যাহত, দিল্লিতে করোনা আক্রান্ত সিআরপিএফের চিফ মেডিকেল অফিসার। অন্যদিকে পরিস্থিতি স্বাভাবিকের পর শিশুদের স্কুল খোলা হোক, কলকাতা হাইকোর্টে মামলা বিজেপি নেত্রীর। অপরদিকে উত্তর পূর্ব সীমান্তে চীনের সেনা বাড়তেই ফের ভারতকে হুমকি নেপালের। কি বললেন প্রধানমন্ত্রী অলি? বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অপরদিকে বিশ্বের সেরা 100 শিক্ষা প্রতিষ্ঠানে নেই একটিও ভারতীয় নাম, শীর্ষ 200-তে রয়েছে ভারতের 3। অন্যদিকে বিজয় মালিয়াকে আর আশ্রয় দেবেন না, ব্রিটেনকে অনুরোধ বিদেশ মন্ত্রকের। এবং সর্বশেষ জানিয়ে দেব আমেরিকাতে করোনা ভাইরাসের তাণ্ডবে মৃত্যু মিছিল অব্যাহত। আমেরিকাতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হলো 1,16,034 জনে। তাহলে বন্ধুরা, বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। ভারতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 11,128 জন, সুস্থ হয়েছেন 6,044 জন, মৃত্যু হয়েছে 393 জনের। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 2,98,283 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 1,46,972 জন এবং ইতিমধ্যে মৃত্যু হলো 8,501 জনের। সুতরাং এখনও 1,42,795 জনের শরীরে এই মারণ ভাইরাস সক্রিয় রয়েছে। অপরদিকে করোনা সংক্রমণে ব্রিটেনকেও পিছনে ফেলে প্রথম 4-এ উঠে এলো ভারত। স্পেনকে আগেই চাপিয়ে গিয়েছিল, এবার ব্রিটেনকেও পিছনে ফেলে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলির প্রথম 4-এ ঢুকে পড়ল ভারত। যে গতিতে সংক্রমণ ছড়াচ্ছে, শুক্রবার বেলা গড়ানোর আগেই 3 লক্ষ ছাড়িয়ে যাবে কোভিড-19 সংক্রমিতের সংখ্যা। সরকারি হিসাবে বৃহস্পতিবার ভারতে করোনা আক্রান্ত 2,98,000-এর গণ্ডি পেরিয়েছে। গত 24 ঘন্টায় আবারও নতুন করে 10,000-এরও বেশি কোভিড-19 পজিটিভ ধরা পড়েছে। সরকারি তথ্য অনুযায়ী বিগত 1 মাসে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1 লক্ষ ছাড়িয়েছে। তবে কেন্দ্রের এখনও দাবি, ভারতে করোনা সংক্রমণ এখনও গোষ্ঠী সংক্রমণ পর্যায়ে যায়নি। লকডাউনের কারণে প্রাণঘাতী এই ভাইরাসের দ্রুত সংক্রমণ ঠেকানো সম্ভব হয়েছে। ভারত ইতিমধ্যে ব্রিটেনকে পিছনে ফেলেছে। সামনে রয়েছে কেবল আমেরিকা, ব্রাজিল ও রাশিয়া। রাশিয়ার সঙ্গে ভারতের সংক্রমণের ফারাক 2 লক্ষেরও বেশি। কিন্তু যে হারে লাফি সংক্রমণ বাড়ছে, আগামী 1 মাসের মধ্যে ভারত রাশিয়াকে ছুঁয়ে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। মুখ তুবড়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে কোভিড লকডাউনের 4র্থ পর্যায়ে অনেক বিধিনিষেধই শিথিল করা হয়েছে। এখনও যে সমস্ত নিষেধাজ্ঞা রয়েছে ধীরে ধীরে তাও উঠবে। মেট্রো রেল এখনও চালু হয়নি, লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি অগাস্টের আগে খোলার সম্ভাবনা নেই, নিয়মিত অভ্যন্তরীণ উড়ানো চালু হয়নি, ফলে এখনও কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। তবে ধীরে ধীরে আনলকের একটা ধাপে এগুলিও চালু হলে সংক্রমণ কোথায় গিয়ে ঠেকবে তা আন্দাজ করা কঠিন নয়। অপরদিকে চাকরি বা শিক্ষায় সংরক্ষণের দাবি নাগরিকের মৌলিক অধিকার নয়, ওবিসি কোটা মামলায় জানালো সুপ্রিম কোর্ট। জাতির ভিত্তিতে চাকরি বা শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের দাবি নাগরিকের মৌলিক অধিকার নয়, বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে ফের জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুর মেডিকেল কলেজগুলিতে ওবিসি প্রার্থীদের সংরক্ষণের দাবিতে করা একটি মামলার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, চাকরি বা শিক্ষায় সংরক্ষণ নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চ এদিন জানায়, সংরক্ষণকে কেউ মৌলিক অধিকার হিসাবে দাবি করতে পারেন না। সংরক্ষণ না দিলেও তা সংবিধানের অধিকারকে কোনোভাবেই লঙ্ঘন করে না।
তামিলনাড়ুর মেডিকেল কলেজগুলিতে ওবিসি ছাত্রছাত্রীদের সংরক্ষণের দাবিতে একটি মামলা করা হয় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে আবেদনে দাবি করা হয়, মেডিকেল কলেজগুলিতে সংরক্ষিত আসন না রেখে নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে। সিপিআই ডিএমকের কিছু নেতা তামিলনাড়ুর মেডিকেল কলেজগুলিতে 50% ওবিসিদের জন্য সংরক্ষণের দাবিতে মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে কোটার বিষয়ে সাংবিধানিক অধিকারের বিষয়টি স্পষ্ট করে দেয় সর্বোচ্চ আদালত। অন্যদিকে করোনায় মৃত শাহী ইমামের সচিব ফের বন্ধ হয়ে গেল দিল্লির জামা মসজিদ। দিল্লির জামা মসজিদ গতকাল রাত 8টা থেকে ফের বন্ধ হয়ে গেল। 30 জুন অবধি বন্ধ থাকবে এই মসজিদ। মাত্র 3 দিন আগেই খুলেছিল দিল্লির এই জামা মসজিদ, কিন্তু 2 দিন আগে জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুকারির সচিব আমানুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মারা যান সফদরজং হাসপাতালে। 3 জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমানুল্লাহ। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, তার উপর শাহী ইমামের সচিব করোনায় মারা যাওয়ায় ফের জামা মসজিদ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো। একই সঙ্গে শাহী ইমাম আবেদন করেছেন দেশের সমস্ত মসজিদ বন্ধ রাখার। তার কথায়, আমি সমস্ত ছোট মসজিদও বন্ধ রাখার আবেদন করেছি, সবাই বাড়িতেই নামাজ পড়ুন। দিল্লিতে করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে। লকডাউনের জন্য যেমন রমজান বা ঈদের নামাজও আমরা বাড়িতে পড়েছি, এখনও সেটাই করুন। 2 মাসেরও বেশি বন্ধ থাকার পর গত সোমবার খুলেছিল দিল্লির জামা মসজিদ, কিন্তু 3 দিন পরেই তা বন্ধ করে দিতে হলো। অপরদিকে পরিস্থিতি স্বাভাবিকের পর শিশুদের স্কুল খোলা হোক, হাইকোর্টে মামলা বিজেপি নেত্রীর। 12 বছরের কম বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা সহজেই এই মারণ ভাইরাসে আক্রান্ত হতে পারে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাতে তাদের স্কুল না চালু করা হয়, এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুক পশ্চিমবঙ্গ সরকার। এমনই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। মামলায় তিনি দাবি করেছেন, সব কিছু স্বাভাবিক হয়েছে বলে দাবি করেছে রাজ্য সরকার। ফলে আগামী দিনে আর্থিক কারণেই বেসরকারি স্কুলগুলি চালু হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তেমনটা হলে 12 বছরের কম বয়সী শিশুরা সমস্যায় পড়বে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে সহজেই তাদের ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এখনও কোনো নির্দেশিকা জারি না হওয়ায় বিষয়টি নিয়ে দুয়াশা রয়েছে। ফলে শিশুদের সুরক্ষার স্বার্থে এ ব্যাপারে কঠিন পদক্ষেপ গ্রহণ করুক আদালত। এছাড়াও আনলক 1 পর্যায়ে মন্দির, মসজিদ, গুরুদ্বার ও বিভিন্ন ধর্মীয় স্থান চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেগুলি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তার বক্তব্য, মন্দির মসজিদের সঙ্গে যুক্ত পুরোহিত তাদের কর্মকাণ্ড চালাতে পারেন। রাজ্যে যেহেতু উত্তরোত্তর করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে সেগুলো জনসাধারণের প্রবেশের জন্য খুলে গেলে সামাজিক দূরত্ববিধি মানা সম্ভব হবে না। এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। পাশাপাশি মামলায় রাজ্যের কোয়ারেন্টাইন সেন্টারগুলির দুরবস্থার কথা উল্লেখ করে অবিলম্বে আদালতকে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এদিকে আগামী 15 জুন থেকে খুলে যাচ্ছে উত্তর 24 পরগনার সমস্ত আদালত। বৃহস্পতিবার জেলার বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন জেলার প্রধান বিচারক। সেখানেই সিদ্ধান্ত হয়েছে আগামী সোমবার থেকে ধাপে ধাপে চালু হবে জেলার সমস্ত আদালত। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, নিয়ন্ত্রিত আকারে 15 তারিখ থেকে বারাসত, বারাকপুর, বিধাননগর, বাজারহাট, বনগাঁ ও বসিরহাট আদালতের কাজ চালু হবে। তবে সমস্ত ক্ষেত্রেই করোনা বিধি বজায় থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সেনাতেও করোনা হানা অব্যাহত। দিল্লিতে করোনা আক্রান্ত সিআরপিএফের চিফ মেডিকেল অফিসার। এবার আধা সেনার এক উচ্চপদস্থ মেডিকেল অফিসারও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফের চিফ মেডিকেল অফিসার দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে গতকালই কাশ্মীরে কর্মরত সিআরপিএফের 28 কর্মীর কোভিড-19 টেস্ট পজিটিভ এসেছে বলে জানা যাচ্ছে। এদিকে রাজধানীতে করোনা আক্রান্ত সিআরপিএফের ওই মেডিকেল অফিসারকে বর্তমানে দিল্লির ওখলা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে গত মাস থেকেই সিআরপিএফের একাধিক সেনা জওয়ানের শরীরে হানা দেয় প্রাণঘাতী করোনা। বর্তমানে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের বিভিন্ন বিভাগের কর্মী ও সেনা জওয়ান মিলিয়ে মোট 544 জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। আক্রান্তদের মধ্যে 453 জন সুস্থ হয়েছেন বলেও সরকারি সূত্রের খবর। মারা গেছেন 4 জন। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে গত মাসেই শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গড়ে সিআরপিএফ।
ভাইরাস রুখতে ব্যারাক ও শৌচাগারে জওয়ানদের সামাজিক দূরত্ব আরও ভালোভাবে কীভাবে পালন করা যায় সেই ব্যাপারে পরামর্শ নিতেই কমিটি গড়া হয় বলে খবর। অপরদিকে উত্তর পূর্ব সীমান্তে চীনের সেনা বাড়তেই ফের ভারতকে হুমকি নেপালের, কি বললেন প্রধানমন্ত্রী অলি। সীমান্ত সংঘাতের জেরে নেপাল ও ভারতের সম্পর্ক অনেকটাই তলানিতে গিয়ে ঠেকেছে। উত্তরাখণ্ডে কালাপানি, লিপুলেক সহ একাধিক এলাকার দাবি নিয়ে নেপাল ভারতের ভূখণ্ডকে নিজের বলে সংঘাতে জড়িয়ে দিচ্ছে কাঠমান্ডু। নেপালের সংসদে প্রশ্নের জবাব দিতে গিয়ে অলি বলেন, ভারত ভূতত্ত্ব দেখিয়ে মানচিত্রে নেপালের অংশকে নিজের বলে দাবি করছে। এক ক্ষেত্রে কালী নদী ঘিরে ভূতত্ত্ব দেখাতে শুরু করেছে দিল্লি বলে দাবি নেপালের। নেপালের দাবি, এই কালী নদী তাদের অংশ, যেখানে ভারত নিজের সেনা বসিয়ে রেখেছে। এরপর নেপালের প্রধানমন্ত্রী হুমকি দিয়ে দাবি করেন, ভারত থেকে এই জমি তারা ফেরত নিয়ে ছাড়বেন। প্রসঙ্গত, এই হুমকি এমন একটা সময় এলো যখন লাদাখ নিয়ে শান্তি আলোচনা চালাতে থাকলেও চীন অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ বরাবর এলএসিতে সেনার সংখ্যা বাড়িয়েছে। এতদিন ভারত চীন সেনার স্ট্যান্ড অফ চলছিল লাদাখে, তবে এই পরিস্থিতি এবার ভারতের উত্তর পূর্বেও দেখা দিতে পারে। এদিকে নেপালে বিপুল পরিমাণ বিনিয়োগ করে যাচ্ছে চীন, আর এই আর্থিক সহায়তা চীন থেকে আসায় নেপাল চীনের দিকে ঝুঁকতে শুরু করেছে। নেপালের মতো আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশকে কার্যত চীন 2008 থেকে সাহায্য করছে টাকা দিয়ে, যার বিনিময় হিসাবে নেপাল ভারতের সঙ্গে তিক্ত সম্পর্ক তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। ভারতকে কোণঠাসা করতে চীন নেপালকে হাতিয়ার করে এগোচ্ছে, তাই ভারত নেপালে যা বিনিয়োগ করছে তার থেকে বেশি আর্থিক বিনিয়োগ চীন করছে নেপালে। নেপালের মোট এফডিআই-এর 42% চীনের থেকে। তাছাড়া চীনের একটি সিমেন্ট কারখানাও নেপালে তৈরি হচ্ছে, যার জেরে আপাতত নেপাল ড্রাগনের লেজের তলায় চলতে বাধ্য হচ্ছে। এদিকে ওয়েস্ট বেঙ্গলে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 440 জন। ওয়েস্ট বেঙ্গলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 9,768 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 3,988 জন এবং মৃত্যু হলো 442 জনের। সুতরাং ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত 5,338 জনের শরীরে এই মারণ ভাইরাস সক্রিয় রয়েছে। এদিকে ত্রিপুরাতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 915 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 278 জন এবং মৃত্যু হলো 1 জনের। সুতরাং ত্রিপুরাতে করোনা ভাইরাসে সক্রিয় আক্রান্তের সংখ্যা 634 জন। অন্যদিকে আসামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 3,430 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 1,432 জন এবং ইতিমধ্যে আসামে মৃত্যু হলো 6 জনের। আসামে সক্রিয় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1,989 জন। অপরদিকে বিজয় মালিয়াকে আর প্রশ্রয় দেবেন না, ব্রিটেনকে অনুরোধ বিদেশ মন্ত্রকের। দীর্ঘ অপেক্ষার পর কি তাহলে লিকার বেরোন? বিজয় মালিয়াকে নাগালে পাচ্ছে ভারত। আশা জাগছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের বক্তব্যে। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, বিজয় মালিয়ার প্রত্যার্পণ নিয়ে প্রতি মুহূর্তে ব্রিটেনের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত। এমনকি এও অনুরোধ করা হয়েছে, মালিয়া নিজে ফের ইংল্যান্ডে আশ্রয়ের খোঁজ করলে তা যেন পত্রপাঠ খারিজ করে দেওয়া হয়। সংবাদ সংস্থা ANI টুইট করে তার বক্তব্য উদ্ধৃত করেছেন। আসলে ঋণখেলাপি বিজয় মালিয়ার প্রত্যার্পণ নিয়ে টানাপোড়েন বেশ কিছুদিনের। গত সপ্তাহে এই সময়েই 24 ঘন্টার ব্যবধানে পাল্টে গিয়েছিল মালিয়াকে নিয়ে পদক্ষেপ। গত বুধবার রাতে ঠিক হয়ে গিয়েছিল চলতি মাসেই ভারতে পাঠানো হবে বিজয় মালিয়াকে, কিন্তু বৃহস্পতিবার সেই আশায় কার্যত জল ঢেলে ব্রিটিশ হাইকমিশন জানিয়ে দেয় এখনও বেশ কিছু আইনি প্রক্রিয়া বাকি রয়েছে। সেগুলো মিটলে তবেই পলাতক লিকার বেরনকে ভারতের হাতে প্রত্যার্পণ করা হবে। কী সেই আইনি প্রক্রিয়া? এই প্রশ্নের উত্তরে হাইকমিশন জানিয়েছিল তা একেবারেই গোপনীয়। ব্রিটেনের এই গোপনীয়তার জেরে মালিয়ার প্রত্যার্পণ ফের বিষবাও জলে পড়ে গিয়েছিল। প্রত্যার্পণ রুখতে মামলায় বিজয় মালিয়া হেরে যাওয়ার পরও এই জটিলতার সুযোগে তিনি হয়তো ফের ব্রিটেনে আশ্রয়ে চলে যেতেন। তা আটকাতেই ভারতের তরফে অনুরোধ জানানো হয় যে মালিয়ার ওই অনুরোধ যেন খারিজ করে ব্রিটেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ একাধিক ভারতীয় ব্যাংক থেকে প্রায় 9,000 কোটি টাকার ঋণ নিয়ে ব্রিটেনে গা ঢাকা দিয়েছেন কিংফিশার এয়ারলাইন্সের কর্ণধার। তারপর থেকেই তাকে ফেরাতে তৎপর ভারত। আগামী মাসের মধ্যে মালিয়াকে ভারতের হাতে প্রত্যার্পণ করা হবে, এমনই আশা বিদেশ মন্ত্রকের। অপরদিকে বিশ্বের সেরা 100 শিক্ষা প্রতিষ্ঠানে নেই একটিও ভারতীয় নাম। শীর্ষ 1000-এ রয়েছে বাংলার 3টি।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2021 অনুযায়ী বিশ্বের শীর্ষস্থানীয় 100টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটিও ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের নাম নেই। তবে গত বছরের মতোই কিউএস র্যাঙ্কিংয়ের শীর্ষ 200 জনের তালিকায় স্থান পেয়েছে আইআইটি বোম্বে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু এবং আইআইটি দিল্লি। তবে তাদের স্থানও গত বছরের তুলনায় পিছিয়ে গিয়েছে। এই র্যাঙ্কিং করা হয় 6টি বিষয়ের ভিত্তিতে: প্রতিষ্ঠানের খ্যাতি, শিক্ষক শিক্ষার্থীর সংখ্যার অনুপাত, শিক্ষক প্রতি শংসাপত্র, নিয়োগকর্তার খ্যাতি, আন্তর্জাতিক শিক্ষকের অনুপাত এবং আন্তর্জাতিক ছাত্রের অনুপাত। এইসব বিষয় অনুযায়ী বিশ্বের শীর্ষ 10 বিশ্ববিদ্যালয় হিসাবে নির্বাচিত হয়েছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনের প্রতিষ্ঠানগুলি। সবার প্রথমে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা MIT, তারপরে 2 স্থানে রয়েছে স্ট্যানফোর্ড এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। প্রথম 10-এ নাম রয়েছে সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানেরও। ভারতের প্রথম 10টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আধিপত্য রয়েছে আইআইটি।